নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আমি সুদীপ্ত রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করব গুড মর্নিং কলকাতা। আর গুড মর্নিং কলকাতায় সুদীপ্তর সঙ্গে রয়েছে আমি অভিক। আর প্রথমে যে খবরের দিকে নজর রাখবো, অলিম্পিক্সে অযোগ্য ঘোষণার পরই অবসর ঘোষণা করেছেন ভিনেস ফোগাট। তিনি তার টুইটারে এই কথা জানিয়েছেন। ভিনেস ফোগাট তিনি যে বলছেন যে এবার অবসর ঘোষণা করলাম, কুস্তির কাছে হেরে গেলাম মা। সমাজ মাধ্যমে পোস্ট করেছেন তিনি এবং তারপরেই তার এই অবসর ঘোষণা। ইতিমধ্যেই আন্তর্জাতিক ক্রীড়া আদালতের উপর দাবি করেছেন ভারতীয় কুস্তিগির এবং আজ সকালেই রায়। আপনারা জানেন যে গতকালই 100 গ্রাম ওজন তার বেশি হওয়ার কারণেই ফাইনাল থেকে বাদ পড়েছেন কুস্তিগির ভিনেস ফোগাট এবং সেক্ষেত্রে 50 কেজি বিভাগে তিনি ভাগ নিয়েছিলেন, কিন্তু তার 100 গ্রাম ওজন হওয়ার কারণেই অযোগ্য ঘোষণা, তারপরেই অবসর ঘোষণা করলেন ভিনেস ফোগাট। যদিও ক্রীড়া আদালতে তিনি দাবি করেছিলেন, তবুও এই মামলা দায়ের করেছেন এবং তারপরেই আজই এই রায় ঘোষণা রয়েছে। তবে রায় ঘোষণার আগে এই ভিনেস ফোগাট তিনি কিন্তু অবসর ঘোষণা করেছেন। তার টুইটারে একথা জানিয়েছেন তিনি, কুস্তির কাছে হেরে গেলাম মা। সমাজ মাধ্যমে পোস্ট করে অবসর ঘোষণা করলেন ভিনেস। একেবারেই তাই। এবং যে ছবি আমরা দেখলাম যে আন্তর্জাতিক ক্রীড়া আদালতেরও দ্বারস্থ হয়েছেন ভিনেস ফোগাট এবং সেই ক্ষেত্রে গোটা ভারতবাসী, আপামর ভারতবাসী তারা গর্বিত। এই মুহূর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনিও শুভেচ্ছা বার্তা জানিয়েছিলেন। কিন্তু যে ঘটনা এই মুহূর্তে কুস্তিগির ভিনেস ফোগাটের সঙ্গে ঘটেছে, যার নিন্দায় কিন্তু সরব হয়েছে বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিত্বরা। আমরা যেমনটা দেখেছি যে ভিনেস ফোগাটের হয়ে অনেকেই পাশে দাঁড়িয়ে বলেছেন যে তার সঙ্গে যে ঘটনা ঘটেছে তা একেবারেই সঠিক নয় এবং সেই ক্ষেত্রে আন্তর্জাতিক অলিম্পিক্স কর্তৃপক্ষ তাদেরকে বারবার কাঠগড়ায় তোলা হচ্ছে এই মুহূর্তে এবং সেক্ষেত্রে রূপোর দাবি তুলেছেন এই মুহূর্তে কুস্তিগির ভিনেস ফোগাট। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সঙ্গীতা দে রয়েছেন আমাদের সঙ্গে। সঙ্গীতা, আন্তর্জাতিক ক্রীড়া আদালতের রূপোর দাবি ভারতীয় কুস্তিগিরের, তবে আজ রায়ের আগে তিনি তার টুইটারে, অর্থাৎ ভিনেস ফোগাট তিনি তার টুইটারে অবসর ঘোষণা করেছেন। আর কি জানতে পারছো? দেখো, গতকালই ভিনেস ফোগাট কোর্ট অফ আর্বিট্রেশনে গিয়েছিল। প্রথমে জানিয়েছিল যে ফাইনাল ম্যাচটাকে ডিলে করে যদি তাকে খেলার সুযোগ করে দেওয়া হয়, তার সেই আবেদনটা নাকচ করা হয় এবং তারপর তিনি কোর্ট অফ আর্বিট্রেশনে যান। সেখানে গিয়ে বলেন যে যেহেতু সেমিফাইনালটা তিনি 50 কেজিতেই খেলেছেন, সেই কারণে তাকে যদি রূপো দেওয়া হয়। আজ সবাই অপেক্ষা করছে যে কি হয় কোর্ট অফ আর্বিট্রেশনের রায়টা, যে শেষ পর্যন্ত ভিনেস ফোগাটকে রূপো দেওয়া হয় কিনা সেদিকে যেরকম সকলে তাকিয়ে রয়েছে। যেটা তুমি একটু আগে বললে যে বিভিন্ন মহল থেকে নিন্দায় সোচ্চার হয়েছে, আইওসির বিরুদ্ধে নানা রকম কটাক্ষ কথা সবাই বলছে। এই যে একটা পরিস্থিতি, এইসবের মাঝে ভিনেস ফোগাট কোর্ট অফ আর্বিট্রেশনের রায় কি হয় সেগুলো সবকিছুর আগে, কিছুক্ষণ আগে ভিনেস ফোগাট তার এক্স হ্যান্ডেলে জানিয়েছেন যে কুস্তিকে বিদায় জানাচ্ছেন। 2001 থেকে 2024 এই সময়টা তার জীবনে নানা ওঠাপড়া, নানা কিছু তিনি দেখেছেন এবং আমি গতকালও বারবার বলছিলাম যে এই প্যারিস অলিম্পিকের মঞ্চটা এবার ভিনেস ফোগাটের কাছে একটা অন্য লড়াইয়ের মঞ্চ ছিল এবং এখানে নামার আগেই কিন্তু তার বন্ধু, খুব কাছের মানুষ বজরং পুনিয়াকে ভিনেস ফোগাট বলেইছিলেন যে এটাই তার শেষ অলিম্পিক। কিন্তু তিনি লড়াইটা চালিয়ে যেতে চান আগামী প্রজন্মের জন্য এবং এরকম একটা অভিপ্রেত ঘটনা ঘটবে সেটা তো সত্যি কারোর জানা ছিল না। ভিনেস ফোগাটের নিজেরও একেবারেই জানা ছিল না এবং ভিনেস ফোগাট নিজে বলেছেন যে তার এই যে স্বপ্ন নিয়ে অলিম্পিক্সে এসেছিলেন পদক জয়ের, সেটা তো ভেঙেইছে এবং তিনি আর এটাকে কন্টিনিউ করতে চান না এবং অবসর ঘোষণা করেছেন। তাকে আর ম্যাটে কখনো দেখা যাবে। একদমই, তুমি আমাদের সঙ্গে থাকো সঙ্গীতা। আরও একটি খবরের দিকে আমরা নজর রাখবো। নীরজের বর্ষায় সোনার খোঁজ। পরপর দুই অলিম্পিক্সে কি মিলবে সোনা, এমনটাই ভাবা হচ্ছে। পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি, ভিনেস ফোগাট তিনি অবসর ঘোষণা করেছেন এবং অন্যদিকে যে খবর উঠে আসছে যে নীরজের বর্ষায় সোনার খোঁজ। পরপর 2 অলিম্পিক্সে কি মিলবে সোনা, দুরন্ত ফর্মে নীরজ চোপড়া।
একেবারেই তাই। এই মুহূর্তে আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে নীরজ চোপড়া তাকে কিন্তু দুরন্ত ফর্মে এই মুহূর্তে দেখা যাচ্ছে এবং সেই ক্ষেত্রে তার উপর আপাতত গোটা ভারতবাসী আশা করে রয়েছে, কারণ নীরজ চোপড়া তার যে জ্যাভলিন থ্রো এবং সেই জ্যাভলিন থ্রোর ক্ষেত্রে কি সেখান থেকে কোনো পদক উঠে আসতে পারে, সোনা কি পেতে পারেন তিনি। আমরা এই নিয়েই কথা বলি। সঙ্গীতা রয়েছে আমাদের সঙ্গে এই মুহূর্তে প্রতিনিধি। সঙ্গীতা, যে বিষয়টা জানতে চাইবো যে জ্যাভলিন থ্রোর ক্ষেত্রে নীরজ চোপড়া তার উপর এখনো পর্যন্ত আশা করা যাচ্ছে, সেই ক্ষেত্রে তিনি কতটা ফর্মে রয়েছেন এবারের অলিম্পিক্স? দেখো, কতটা ফর্মে রয়েছেন এটা বলতে গেলে যে থ্রোটা করে নীরজ চোপড়া কোয়ালিফাইং রাউন্ড থেকে ফাইনালে পৌঁছেছে, সেটাতেই বোঝা যায় যে এবারের অলিম্পিক্সে কতটা ফর্মে রয়েছেন নীরজ চোপড়া। 89.34 এটা ছুঁড়ে কিন্তু নীরজ চোপড়া ফাইনালে কোয়ালিফাই করেছেন, যোগ্যতা অর্জন করেছেন। এবং যখন ইন্ডিয়া টিম প্যারিসে পৌঁছে গিয়েছিল তখনও কিন্তু নীরজ চোপড়া তুরস্কে নিজের প্রস্তুতি চালাচ্ছিলেন এবং যে কারণে নীরজ চোপড়াকে ওপেনিং সেরিমনিতে প্যারিসে দেখা যায়নি। অলিম্পিক শুরু হওয়ার মাঝখানে নীরজ চোপড়া ভারতীয় দলের সঙ্গে যোগ দেন এবং প্যারিসে পৌঁছেই তিনি একটা টুইট করেছিলেন যে এবার সেই মহেন্দ্রক্ষণ বা এবার সেই মুহূর্তটা এসে গেছে। এবং আমরা কোয়ালিফাইং রাউন্ডে দেখেছি যে নীরজ চোপড়া 89.34 প্রথম ছুঁড়েছিলেন এবং প্রথম একটা ছোড়াতেই তিনি ফাইনালে কোয়ালিফাই করেছেন। হিটের বি গ্রুপ থেকে শীর্ষ থেকে তিনি ফাইনালে কোয়ালিফাই করেছেন। তো তার এই যে ছোড়াটা, সেটা থেকেই মানে এতটা দূরত্ব ছুঁড়ে যে কোয়ালিফাই করা, সেটা থেকেই বোঝা যায় যে নীরজের জ্যাভলিন থ্রো থেকে আবার একটা সোনার আশা দেখা যাচ্ছে। এবং সত্যি যদি এটা সম্ভব হয়, নীরজ যদি সোনা এনে দিতে পারেন, তাহলে তো এর থেকে বড় গর্বের বিষয় কিছু হতে পারে না। এবং প্রথম ভারতীয় অ্যাথলেটিক্সে প্রথম ভারতীয় হিসেবে টোকিওয় সোনা পেয়ে তিনি রেকর্ড গড়েছিলেন, রেকর্ড ইতিহাস যেটাই বলো না কেন। এবং পরপর দুটো অলিম্পিকে ভারতকে সোনা এনে দেয়, এটা একটা মানে এই স্বপ্নে বিভোর বলতে পারো গোটা ভারতবাসী আজকে। এবং আজকে দুপুর বেলায় 1:50 নীরজের ফাইনালে নামার কথা। গোটা ভারতবাসীর চোখ আটকে থাকবে প্যারিসে ওই সময়টার জন্য, সবাই তাকিয়ে থাকে। একেবারেই সবারই আশা এই মুহূর্তে রয়েছে এবং সবাই চাইছেন যাতে নীরজের জ্যাভলিন থ্রো এর মাধ্যমে আরো একটি সোনার পদক আসে ভারতে এই অলিম্পিক্সের। আপাতত ধন্যবাদ জানাবো তোমাকে সঙ্গীত, এতক্ষণ সরাসরি আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। একদমই তাই, অর্থাৎ নীরজের বর্ষায় কি আবারও গাঁথতে পারবেন তিনি সোনা, এমনটার দিকে কিন্তু এই খবরের দিকে কিন্তু নজর থাকবে আমাদের। এবং পাশাপাশি নীরজের বর্ষায় সোনার খোঁজ পরপর 2 অলিম্পিক্সে কি মিলবে সোনা, এই আশাই করছে আপামর ভারতবাসী, তাই না অভিক? একেবারেই তাই। এবং গত অলিম্পিক্সেও আমরা দেখেছিলাম যে জ্যাভলিন থ্রোর মাধ্যমে নীরজ চোপড়ার হাত ধরেই সোনার পদক এসেছিল ভারতের বুকে এবং সেক্ষেত্রে এবারও তার উপরেই কিন্তু ভরসা রাখা হচ্ছে। আজই তিনি ফাইনালে নামবেন, আজ বিকেলে সেই ফাইনাল কম্পিটিশন রয়েছে এবং সেক্ষেত্রে ফের একবার জ্যাভলিন থ্রোর মাধ্যমে সোনার পদক আসবে কিনা ভারতের কাছে, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন এবং সেদিকে কিন্তু নজর রয়েছে সবার। যুগ্ম সম্পাদক গৌতম ভট্টাচার্য এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। গৌতম দা, এই মুহূর্তে একটা মিক্সড ফিলিংস, একদিকে যেমন ভিনেস ফোগাটের ঘটনা আমাদেরকে অনেকটা বেশি দুঃখিত করেছে, অন্যদিকে নীরজ চোপড়া তার উপর আমরা অনেকটা বেশি আশা রাখছি, কারণ আজই তিনি ফাইনালে নামবেন এবং সোনার পদক হয়তো তার কাছ থেকে আসতে পারে, এমনটাই কিন্তু আশা করছে গোটা ভারতবাসী। গৌতম দা, আমি বলবো নীরজ চোপড়ার উপরে প্রেশারটা প্রচন্ড বাড়ছে, কারণ মীরাবাই চানু তিনি যার উপর পদকের আশা করা হয়েছিল, টোকিওতে তিনি রূপো এনেছিলেন, তিনি 4th হয়ে গেছেন। তো প্রচুর প্রেশার নীরজ চোপড়ার উপরে, কারণ গোটা দেশ বলছে যে নীরজ সোনা দাও, কিছু দাও, যাতে আমরা পদক তালিকায় এগোতে পারি। কারণ পদক তালিকায় যেহেতু ভারত রোজ পেয়েছে, অনেক পিছিয়ে গেছে, একেবারে নিচের দিক। এবং তুমি দেখবে যে বেশিরভাগ কাগজে চ্যানেলে পদক তালিকাটাই দেখানো হচ্ছে না, কারণ সেটা ভারতকে এতটাই হাস্যকর অবস্থায় রাখবে বলে। সেখানে গোটা ভারতবর্ষের প্রেশার, যেরকম একটা সময় ক্রিকেটে সচিন টেন্ডুলকারের ওপর পড়তো, পরবর্তীকালে একটা সময় বিরাট কোহলির ওপর পড়েছে, বোধহয় তার চেয়েও বেশি করে এবার নীরজ চোপড়ার ওপর পড়ছে এবং তারটা একদম লাস্ট দিনে। তো এমনিতে নীরজ যে যোগ্যতা মান নিয়ে প্রাথমিক পর্বটা উঠবেছেন, সেটা যথেষ্ট আশাব্যঞ্জক, কিন্তু তার সঙ্গে যে প্রতিদ্বন্দ্বীরা আছেন
তারা কিন্তু বেশ ডার্ক সাইডে, তাদের তাদের হারানোটা সহজ হবে না। অ্যান্ডারসন পিটার্স আছেন গ্রেনেডার, পাকিস্তানের আরশাদ নদীম আছেন, এরা কিন্তু খুব, এবং বাদলি জেকব আছেন, তিনি চেকিয়া তাকে এখন বলা হয় সেখানকার। এরা সবাই কিন্তু নীরজকে এবং আরেকটা কথা যে নীরজের একটা অ্যাডাক্টর মাসলে আমরা জানি একটা চোট ছিল, তার প্রিলিমসে যে তিনি জ্যাভলিন থ্রোটা করেছেন সেটা দেখে মনে হয়েছে চোট থেকে তিনি রিকভার হয়ে গেছেন। এবার শেষ দিনে আমি বলবো মঞ্চ প্রস্তুত, যদি নীরজ চোপড়া সোনা পান তাহলে ভারতবর্ষের সর্বকালের সেরা অ্যাথলিটের শিরোপা কিন্তু তিনি পাবেন। প্রশ্ন হচ্ছে এই পর্বত প্রমাণ চাপ কি তার ছোড়াটা, যে চ্যালেঞ্জটা সেটাকে আরো দ্বিগুণ করে দিল না? একেবারে আপাতত ধন্যবাদ জানাবো আপনাকে। যুগ্ম সম্পাদক গৌতম ভট্টাচার্য এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন। গুড মর্নিং কলকাতা, এখন সময় একটি বিরতির। অন্যান্য খবর নিয়ে ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। গুড মর্নিং কলকাতা নিয়ে ফিরে এলাম বিরতির পর। বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের প্রধান নোবেলজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনুস, রাষ্ট্রপতির সঙ্গে 3 বাহিনীর প্রধান এবং ছাত্র নেতাদের বৈঠকে এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর এই অন্তর্বর্তী সরকারের বাকি সদস্য কারা, আলোচনা করে চূড়ান্ত করার পরামর্শ বাংলাদেশের রাষ্ট্রপতির। চরম বিশৃঙ্খলা, মৃত্যু মিছিল, রাজপথে বিক্ষোভের জোয়ার। সোমবার অগ্নিগর্ভ পরিস্থিতিতে বাংলাদেশ ছেড়েছেন শেখ হাসিনা, পতন হয়েছে আওয়ামী লীগ সরকারের, তবুও শান্ত হয়নি পদ্মা পার। ক্ষোভের আগুন জ্বলছেই লন্ডভন্ড ঢাকা, সেনা শাসনেও দমছে না হিংসা। এই পরিস্থিতিতে সেনা শাসন নয়, দেশ গড়তে ইউনুসকেই বাছাই করল বাংলাদেশ। আন্দোলনকারী পড়ুয়ারা সাফ জানিয়ে দিয়েছিলেন বাংলাদেশে সেনা শাসন কোনো মতেই মেনে নেওয়া হবে না। অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে তারা চেয়েছিলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ইউনুসকে। ছাত্রদের দাবিকেই মান্যতা রাষ্ট্রপতি সেনাদের। প্রধানমন্ত্রী বা অন্তর্বর্তী সরকারের প্রধান হচ্ছেন মোহাম্মদ ইউনুস। ভাবধারার মানুষ বাংলাদেশে এই মুহূর্তে যারা আছেন তাদের মধ্যে উনি অন্যতম। ব্যাপারটা হচ্ছে যে উনি তো সেভাবে রাজনীতির কোনোদিন লোক ছিলেন না। তার পক্ষে এই বিভিন্ন ধরনের লোককে নিয়ে ইন্টারিম গভর্নমেন্ট উনি একা থাকবেন না, নানান জন থাকবে এবং তাদের সবার সঙ্গে সমন্বয় সাধন করা এবং রাজনৈতিক যাদের স্বার্থ আছে তাদের নিয়ে চলা। আমি ওনার সঙ্গে ব্যক্তিগতভাবে গ্রামীণ ব্যাংকে কাজ করেছি, তাতে আমার মনে হয়েছে ওনার যে ধরনের স্বচ্ছ ভাবমূর্তি এবং ওনার যে পার্সোনালিটি, তার সঙ্গে এটা বোধহয় খাপ খাবে না। মঙ্গলবার রাতে বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে 3 বাহিনীর প্রধান ও ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া অন্তর্বর্তী সরকারের বাকি সদস্য কারা হবেন সে বিষয়ে 15 জনের নামের একটি তালিকাও দেওয়া হয়। সূত্রের খবর, তালিকায় রয়েছে নাগরিক সমাজসহ ছাত্র প্রতিনিধিত্ব। এই তালিকা বিভিন্ন রাজনৈতিক পক্ষের সঙ্গে আলোচনা করেই চূড়ান্ত হবে। ইউনুস বর্তমানে প্যারিসে আছেন, বুধবার কিংবা বৃহস্পতিবার তিনি দেশে ফিরবেন বলে জানা গেছে। এরপর তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের দায়িত্ব নিতে পারেন। তবে সরকারের অন্য উপদেষ্টারাও একই সঙ্গে দায়িত্ব নেবেন নাকি পরে দায়িত্ব নেবেন তা এখনো চূড়ান্ত হয়নি। 84 বছর বয়সী ইউনুস বাংলাদেশে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা। সমাজের প্রান্তিক শ্রেণীর মানুষকে ছোট ছোট ঋণ দিয়ে তাঁদের অর্থনৈতিক উন্নতিই ছিল ইউনুস এবং তাঁর সংস্থার মূল লক্ষ্য। 2006 সালে দারিদ্র্য দূরীকরণে অবদান রাখার জন্যই নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন মোহাম্মদ ইউনুস। হাসিনার সঙ্গে ইউনুসের সম্পর্ক প্রথমে ভালো থাকলেও পরে তা একেবারেই তলানিতে যায়। এবার তাঁর রাজনীতিতে গৃহপ্রবেশ। নৈরাজ্য, অরাজকতা, বিশৃঙ্খলা কি দূর হবে? বাংলাদেশে কি ফিরবে আইনের শাসন? আপাতত সোনার বাংলা গড়তে বিশ্বের নজর মোহাম্মদ ইউনুসের দিকে। কলকাতা টিভি। পাসপোর্ট হাতে পেলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। মুক্ত হওয়ার 2 ঘন্টার মধ্যে পাসপোর্ট পেলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। এবং অন্যদিকে পাসপোর্ট পুনর্নবীকরণের যাবতীয় প্রক্রিয়া দ্রুত শেষ করার পর চিকিৎসাধীন খালেদা জিয়ার প্রতিনিধির হাতে তুলে দেওয়া হয় ওই পাসপোর্ট। দীর্ঘদিন পর ক্যামেরার সামনে আসেন বেগম খালেদা জিয়া। ফ্যাসিবাদী সরকারের পতনের জন্য দেশের 20 সন্তানদের ধন্যবাদ জানান বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। মাত্র 2 ঘন্টার মধ্যে পুনর্নবীকরণের পর পাসপোর্ট তুলে দেওয়া হয় চিকিৎসাধীন জিয়াকে। মঙ্গলবার দুপুরে দ্রুত গতিতে জিয়ার পাসপোর্ট পুনর্নবীকরণের প্রক্রিয়া শেষ করা হয়।
পরে চিকিৎসাধীন বিএনপি নেতৃপক্ষে তার প্রতিনিধির কাছে মেশিন রিডেবল পাসপোর্ট বা এমআরপি হস্তান্তর করা হয়। তবে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে সাধারণ নাগরিকের জন্য ব্যবহৃত সবুজ রঙের পাসপোর্ট দেওয়া হয়েছে। লাল রঙের কূটনৈতিক পাসপোর্ট দেশে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি কিংবা সাংসদরা ব্যবহার করে থাকেন। প্রধানমন্ত্রী ও বিরোধী নেত্রী থাকাকালীন লাল রঙের পাসপোর্ট ব্যবহার করতেন খালেদা জিয়া, কিন্তু 2014-তে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেননি তিনি। সেই সময়ই তার কূটনৈতিক পাসপোর্ট বাতিল হয়ে যায়। শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালীন একাধিকবার জিয়াকে বিদেশে নিয়ে গিয়ে চিকিৎসা করানোর জন্য আবেদন জানান বিএনপি নেতারা। সেই আবেদন নাকচ করা হয়। 2021-এর জুনে চিকিৎসার জন্য খালেদা জিয়ার বিদেশ যাওয়ার প্রক্রিয়া চূড়ান্ত হলে তার পাসপোর্ট পুনর্নবীকরণের উদ্যোগ নেওয়া হয়, কিন্তু সে সময় খালেদা জিয়ার পাসপোর্ট বাতিল করে দেয় হাসিনা সরকার। শেখ হাসিনার আমলে জিয়া অরফানেজ ট্রাস্টের দুর্নীতির অভিযোগে 2018 ফেব্রুয়ারিতে দোষী সাব্যস্ত হন খালেদা জিয়া। অনাথালয়ের জন্য 21 মিলিয়ন বাংলাদেশি টাকার দুর্নীতিতে দোষী সাব্যস্ত হন। তার 17 বছরে কারাদণ্ড হয়। 2018 থেকে জেলবন্দি ছিলেন। পরে অসুস্থতার কারণে 2020 মার্চ থেকে গুলশানের বাড়িতে বন্দী ছিলেন তিনি। পদ্মা দিয়ে গড়িয়েছে অনেক জল। হাসিনা যুগের অবসান, দেশ ছেড়েছেন শেখ হাসিনা। এই পরিস্থিতিতে বাংলাদেশের বর্তমান রাজনীতিতে ক্রমেই শিরোনামে উঠে আসছে বিএনপি ও খালেদা জিয়া। শত শত শহীদদের জানাই শ্রদ্ধা। এ বিজয় আমাদের নতুন সম্ভাবনা নিয়ে এসেছে। দীর্ঘদিনের নজিরবিহীন দুর্নীতি, গণতন্ত্রের ধ্বংসের স্তূপের মধ্য থেকে আমাদের নির্মাণ করতে হবে এক সমৃদ্ধ বাংলাদেশ। ছাত্র তরুণরাই আমাদের ভবিষ্যৎ। তারা তরুণরা এই যে স্বপ্ন নিয়ে বুকের রক্ত ঢেলে দিয়েছে, সেই স্বপ্ন বাস্তবায়নে করতে মেধা, যোগ্যতা, জ্ঞান ভিত্তিক গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে হবে। আগামী দিনে পদ্মাপাড়ের রাজনীতি কি আবর্তিত হবে তাকে ঘিরেই বাড়ছে জল্পনা। কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতায় এখন সময় আরো একটি বিরতির। অন্যান্য খবর নিয়ে ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো অভিক, দেখো বাংলাদেশ একেবারে উত্তাল, আর এই পরিস্থিতিতে ভারতে পালিয়ে আসতে চাইছেন বহু বাংলাদেশি। সীমান্ত জোড়া হচ্ছেন বাংলাদেশিরা, এমনটাই জানা যাচ্ছে। আর এই যে অনুপ্রবেশ, সেই অনুপ্রবেশের ক্ষেত্রেই বাধা বিএসএফ এর। বিবিসির সাথে বচসা ভারতের আসতে চাওয়া বাংলাদেশিদেরকে সেখানে বাধা দেওয়া হচ্ছে, এবং সেক্ষেত্রেই যে ছবি আমরা দেখলাম যে বাংলাদেশ উত্তপ্ত পরিস্থিতির পরেই এই মুহূর্তে অনুপ্রবেশে একটা ছবি আমরা দেখতে পাচ্ছি সীমান্ত এলাকায়। সুজিত দে এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন, আরো বিস্তারিত জানবো। সুজিত, যে ছবি আমরা বাংলাদেশের ঘটনার পর দেখতে পাচ্ছি যে সীমান্ত এলাকাতে সেখানে অনুপ্রবেশের ঘটনা ঘটছে এবং ভারতে পালিয়ে আসতে চাইছেন বহু বাংলাদেশি, বিএসএফ এর তরফ থেকে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? দেখো, জলপাইগুড়ি সাউথ বেরুবাড়ি আছে, সেই সাউথ বেরুবাড়ি বর্ডারে বাংলাদেশের যে 5টি জেলা, বাংলাদেশের পঞ্চগড়ের যে জেলার 5 জেলার গ্রামের লোক কিন্তু বর্ডারে চলে এসে তারা বাংলাদেশ থেকে ভারতে চলে আসতে চাচ্ছে। বারংবার বলছে যে আমরা ভারতে চলে আসবো, আমরা বাংলাদেশে থাকতে চাচ্ছি না, আমাদের যদি গুলি করে মরতে চাই আমাদের ভারত মেরে ফেলুক, কিন্তু তাও আমরা বাংলাদেশে থাকবো না, আমরা ভারতে চলে আসবো। কিন্তু ভারতের যে বর্ডার, সেই বর্ডারে কিন্তু বিএসএফ কিন্তু বারংবার বাধা দিয়েছে। বাংলাদেশিদেরকে 0 পয়েন্টে চলে এসেছিল, সেখান থেকে ঘুরিয়ে আবার পাঠিয়ে দেওয়া হয়েছে। সারা রাত ভোর কিন্তু তারা বাংলাদেশিরা ওই এলাকায় ছিল। বিএসএফ এর কিন্তু কড়া নিরাপত্তার মধ্যে কিন্তু রাখা হয়েছে বর্ডারে কিন্তু আরো বিএসএফ কিন্তু দেওয়া হয়েছে, মোতায়েন করা হয়েছে। তারপরে কিন্তু বিডিআর এর সাথে কিন্তু যে বাংলাদেশি তাদের কিন্তু দেখা গিয়েছে যে তাদের সাথে কিন্তু তারা ভারতের দিকে ঢুকছিল, তাদেরকে আটকানো হয়েছে, তাদের সাথে কিন্তু বিক্ষোভ, বাংলাদেশিদের বিক্ষোভ দেখা গিয়েছিল, সেটা চলছে এখন পর্যন্ত। কিন্তু দেখা যাচ্ছে যে কড়া নিরাপত্তার মধ্যে কিন্তু বর্ডারের মধ্যে কিন্তু বর্ডারগুলোতে কড়া নিরাপত্তা দেওয়া হয়েছে আরো একেবারে। এবং এই ঘটনাকে কেন্দ্র করে এই মুহূর্তে সীমান্ত এলাকাতে উত্তপ্ত পরিস্থিতিও হয়ে উঠেছে। আপাতত ধন্যবাদ সুজিত দে, আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। সকাল থেকেই বেশ কিছু গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর ছিল আমাদের, তবে আজ গুড মর্নিং কলকাতা এখানেই শেষ করতে হচ্ছে। অভিক, অন্যান্য খবরের জন্য আপনাদের নজর থাক কলকাতা টিভিতে, রাত দিন 7 দিন।